বেশ কিছু শিক্ষককে এআই রিপ্লেস করতে পারবে, এই ধরনের টিচিং লার্নিং এর কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই। সে কিন্তু কোনো মতে এআই টিচারের সাথে কম্পিট করতে পারবে। একজন টিচার এখন মডার্ন ওয়ার্ল্ডে শুড বি আ মোর অফ আ মেন্টর দ্যান আ টিচার। এই বেসিক এডুকেশনের টপ 3টে পরিবর্তন যেটা এখনই দরকার। ক্লাস 11-12 এর স্টুডেন্ট আছে, কোনোদিন কোনো ল্যাবেই যায়নি। এআই কি বহু শিক্ষকের যে জব সেই টিচারকে রিপ্লেস করতে পারবে? বেশ কিছু শিক্ষককে এআই রিপ্লেস করতে পারবে। আমি একটু যদি লাইট মুডে বলি, আমরা যখন মানে পড়তাম তখন ইউনিভার্সিটি সিস্টেমে লেকচারার, রিডার, প্রফেসর এরকম 3টে ক্যাটাগরি ছিল। এখন যেটা অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, ফুল প্রফেসর এরকম। তো লেকচারার তারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে লেকচার দিতেন। রিডার আমরা অনেক সময় বলতাম যে নোটটা থেকে রিড করেন, ওই জন্য রিডার। আর প্রফেসর হচ্ছে ওই যে নোটগুলো আছে, ওই হলুদ যে নোটটা হয়ে যায়, ওই হলুদ নোটটাকে জেরক্স করে নিলে নোটটা আবার সাদা হয়ে যেত। তো তার ফলে ধরুন 50 বছর আগের যে নোট সেটা কিছুদিন চললো, আবার জেরক্স করে ওটা সাদা হয়ে গেল। এই নোটটা দিয়ে তারপরে জীবন সম্বন্ধে আমি একটা দার্শনিক অনেক কিছু বলে টলে একটা করে, এই হচ্ছে প্রফেসর। তো ওই যে বাধাগতের নোট এবং একটা স্ট্যাটিক লার্নিং, এই ধরনের টিচিং লার্নিং এর কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই। যেটা ইনফরমেশন বেসড, সেই ইনফরমেশন বেসড জিনিসে, যেটা আইনস্টাইন বহু আগে বলে গেছেন যে জিনিসটা অলরেডি জানা আছে, আমি আমার মাথাটাকে কেন কষ্ট দেবো সেটাকে মনে রাখার জন্য। সুতরাং আমাদের এই ইনফরমেশন বেসড যে টিচিং লার্নিং তার প্রয়োজন নেই। অ্যানালিসিস বেসড যে টিচিং লার্নিং সেইটার ভীষণ প্রয়োজন আছে। এথিক্স, ইন্টিগ্রিটি, লাইফ স্কিল এগুলোকে তৈরি করা, মেন্টরশিপ। একজন টিচার এখন মডার্ন ওয়ার্ল্ডে শুড বি আ মোর অফ আ মেন্টর দ্যান আ টিচার। এইটা যে করতে পারবে তার কিন্তু কোনো চিন্তা নেই। এটা যে করতে পারবে না সে কিন্তু কোনো মতে এআই টিচারের সাথে কম্পিট করতে পারবে। লাস্ট প্রশ্ন, আমাদের যে বেসিক এডুকেশন, অর্থাৎ এই যে ক্লাস 12-এর পর আপনাদের কাছে ছাত্রছাত্রীরা আসে, এই বেসিক এডুকেশনের টপ 3টে পরিবর্তন যেটা এখনই দরকার আমাদের ছাত্রছাত্রীদের আরো স্কিলফুল করার জন্য। প্রথম কথা হচ্ছে যে যেটা পরিবর্তন করার দরকার আমি বলবো সেটা কিন্তু আইডিয়াল, সেটা পরিবর্তন করা সম্ভব নয়। সেটা হচ্ছে এদের ইভ্যালুয়েশন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি। তার কারণ হচ্ছে যে একজন ছেলে মেয়ে যে এটা 1, ওটাই 2, ওটাই 3, তার কারণ হচ্ছে যে ধরুন একটা ছোট বয়সে ছেলে মেয়ে বড় হচ্ছে, ওর তো সব কিছু পড়তে ভাল লাগবে না, খুবই স্বাভাবিক। আজকে যদি আপনি একটা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেন, ওর কিন্তু ওই একটা স্কুলে বসে পরীক্ষা ঝামেলার থেকে একটা পাখি দেখা, একটা ঝর্ণার সামনে বসে থাকা, কম বয়সে অন্তত ওটুকু ভালো লাগবে, যখন ও মোবাইল ফোনটা চেনেনি। ওটা চিনলে আবার অন্য কিছু ভালো লাগবে। তো এই জায়গা থেকে যখন ওই পরীক্ষা পদ্ধতিটা আসে, তখন পরীক্ষা পদ্ধতিটা আমাদের সমস্ত নষ্টের মূল কারণ। যে পরীক্ষা পদ্ধতিটা আমাদেরকে কি করে, আপনি যদি দেখেন ইভেন আমাদের এন্ট্রান্স এক্সামগুলো, ওটা টেস্ট করে আমি কি জানি না, আমার মধ্যে কি এবিলিটি আছে। এবং কোনো মানুষের মধ্যে কিন্তু যে শূন্য মানে এবিলিটি আছে এটা হতে পারে না। আমি আপনাকে অঙ্ক পরীক্ষা নিলাম, আপনি হয়তো অঙ্কে 0 পেতেই পারেন, কিন্তু আপনার মধ্যে এমন অন্য কিছু সুপ্ত হয়তো আছে যেটাতে আপনি অঙ্কে 0 পেলেও কিছু আসে যায় না। তো সেইটাকে বার কি আমাদের কোনো পরীক্ষা করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষাটা বাধাগতের কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর কি করে সুন্দর করে দিতে হয় তার উপরে পুরো পরীক্ষা পদ্ধতিটা দাঁড়িয়ে আছে। যেটা সেই রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতোই কিন্তু আজ অবধি, মানে এই জন্যই উনি যুগোত্তীর্ণ মানুষ আর কি, যে আজকে ওই তোতা কাহিনীরই একটা মানে রূপান্তর আমরা দেখছি কোচিংয়ের তোতা কাহিনী। যে 4টে আমরা মাল্টিপল চয়েস অপশান দেবো। আমরা এই মাল্টিপল চয়েসে কেন যাচ্ছি আপনি দেখুন, কোথায় বাধ্যতামূলক জায়গা। কোনো একটা সময় আপনি 20 জনের পরীক্ষা নিলেন, আপনি সুন্দর সাবজেক্টিভ পরীক্ষা করে তাকে 2-4টে ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিয়ে দেখতে পারেন। এই 20-র জায়গায় যখন 20 লাখ হয়ে যাবে আর আপনার টিচার অতগুলো নেই, আপনি কি করে ওর খাতা দেখবেন?
আপনার কোনো উপায় নেই খাতা দেখার। খাতা আপনি দেখার ব্যবস্থা করলেও ইউনিফর্মিটি নেই। তাতে কেউ কম নম্বর বেশি নম্বর পেলে আপনাকে ভারতবর্ষে আরটিআই ব্যাপারটা খুবই সবেতেই আরটিআই আছে। সুতরাং আরটিআই আপনার মাথা খারাপ করে দেবে। আপনি প্রতিষ্ঠান চালান, মন্ত্রক চালান, আপনি দেখলেন বাবা আমার এসবের ঝামেলার মধ্যে দরকার নেই, সিস্টেমে আনো। আমি এটাকে একটা সিস্টেমে আনবো। 4টে মাল্টিপল চয়েস বাবলেও দেবে। তো এই 4টে মাল্টিপল চয়েসে যেই দেবে, আমার কোচিং সেন্টারগুলো বুঝে গেল কিন্তু ওর সত্যিকারে উত্তরটা বিশ্লেষণী ক্ষমতা দিয়ে করার দরকার নেই। এবং সত্যিকারে আপনি যদি বলেন যেরকম ধরনের কঠিন প্রশ্ন আসে এই ধরনের এন্ট্রান্স এক্সামে, কেউ যদি বিশ্লেষণ করতে চায় 2টো প্রশ্নের উত্তর দিতেই ওর 2 ঘন্টা পার হয়ে যাবে। কিন্তু সেটা কখনো হয় না, কারণ কি ও তো কোচিং দিয়ে তৈরি হয়ে এসছে, ওই জন্য ওর কাছে ওটা কিছু মনে হয় না। আপনি যে নিউট্রাল একজনকে দিন, তার কিন্তু যথেষ্ট মনে হবে কী করে আমি উত্তরটা করব। তো ওই 4টে উত্তরটা নিয়ে কি করছে বলুন তো? ও কিন্তু এই 4টের মধ্যে ওকে শেখানো হয়েছে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার। এটা একটা স্কিল। এইটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। আপনি বলুন তো বাস্তব পৃথিবীতে একজনের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার্স আউট অফ আ 4 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটার কি প্রয়োজন আছে? তাহলে এবং এটার জন্য আরও কত সমস্যা হচ্ছে দেখুন। বাড়িতে আজকালকার দিনে একটা আধটা সবে ধর নীলমণি ছেলেমেয়ে, তাকে চতুর্দিক থেকে এর উপরে একটা চাপ দিয়ে যে তোমাকে ওইটাকে ক্র্যাক করতেই হবে। ও ওই চাপের মধ্যে যার এবিলিটি আছে সেই চাপটাকে নিতে পারছে। নিয়ে যখন একটা মানে কোনোভাবে একটা তৈরি হয়ে একটা ধরুন উচ্চশিক্ষায় যাচ্ছে, ওর সম্বন্ধে কিন্তু শিক্ষা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। ও কিন্তু ওই একদিনের একটা পরীক্ষার কোচিং নির্ভর পারফরমেন্স ওটাইও জেনেছে শিক্ষা। ওটার বাইরে শিক্ষার যেটা সামগ্রিক ব্যাপার আছে, প্রজেক্ট হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, হিউম্যান ইন্টারাকশন, টিম ওয়ার্ক, এগুলো যে একটা এডুকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা কোনোদিন শেখেনি। ক্লাস 11-12 স্টুডেন্ট আছে, কোনোদিন কোনো ল্যাবেই যায়নি। হ্যাঁ, অথচ সে সায়েন্স পড়ছে। তার কারণ হচ্ছে ল্যাব সংক্রান্ত কোনো জিনিস তো আর ওর এন্ট্রান্স পরীক্ষায় নেই, সেই জন্য ওটাকে কোনোভাবে একটা করে হয়ে গেল। তো এইভাবে বিভিন্ন ধরনের যে পড়াশোনা করে ভালো করে তারা যখন আসছে, এক হচ্ছে যে তারা মানুষ হিসেবে ভীষণ একা, তাদের এই একাকিত্বটা আছে, কেননা ও এবং ওর পারফরমেন্স আর তার উপরে পিয়ার প্রেশার, এর বাইরে কিন্তু কোনো জগৎ নেই। তো ও যখন একটা জায়গায় একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আসছে, ও কিন্তু ততদিনে ওর যে মানসিকতাটা গড়ে উঠেছে সেইটাকে আর পরিবর্তন করা সম্ভব না। ওই মেন্টাল মেকআপ নিয়ে কিন্তু এমন একটা জায়গায় ঢুকছে যেখানে ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে না। তো এই যে ডিসপ্যারিটিটা, এই ডিসপ্যারিটি আপনি কাটাবেন কি করে? আপনি কি তখন তাকে পরিবর্তন করবেন? এ তো সম্ভব নয়। তো এখন এর উপায় তাহলে একমাত্র যে ওই যে পরীক্ষা পদ্ধতি, যে ইভ্যালুয়েশন মেথড, সেটার মধ্যে যদি কোনো পরিবর্তন করা যায়, বা উল্টো দিক থেকে ইভ্যালুয়েশন মেথড যেরকম থাকুক, যেটা আমার বক্তব্য যে ওটাকে হয়তো এতজনের জন্য কিছু করা যাবে না, কিন্তু এর বাইরে যারা পড়ে রইল তাদের মধ্যে থেকে একটু ট্যালেন্ট হান্ট করে আমরা যদি তাদেরকে এই ধরনের জায়গায় সুযোগ দিই। রিমাইন্ড বেস এক্সামিনেশন না হয় ক্রিয়েটিভ বেস ক্রিয়েটিভ বেস এক্সামিনেশন হয় না। ওই যে সমস্যাটা হচ্ছে খাতাটা দেখবেন কি করে, ওই জায়গাটাই দাঁড়িয়ে আছে। ওই ক্রিয়েটিভিটির আবার একটা প্রবলেম আছে। একটা ছবি, যে ছবিটা আপনার চোখে খুব সুন্দর আমার চোখে খারাপ, তখন বলবে না এটা ভালো না ওটা ভালো ছিল, এবং সেই নিয়ে আপনি দেখবেন 10টা আরটিআই হয়ে গেল। তো তার ফলে আপনি ওইটা করতে গিয়ে যে প্রতিষ্ঠানের যে মাথায় বসে আছে তাই দেখলো আমার ভাই জীবনটাই তার চাইতে আমি মাল্টিপল চয়েস 4টে দিচ্ছে মেনে নিই, আমি ওটা দিয়ে যে যা পাচ্ছে তাকে আমি, এইটাই ব্যাপার হয়ে গেছে। তো এইটা থেকে বেরিয়ে আসা, এই যে ধরুন আমরা একটু আগে বলছিলাম না একাকিত্ব বা জীবনের যে স্বাভাবিক যে উত্থান পতন সেটাকে নিয়ে চলার যে ক্ষমতা, এটাও কিন্তু শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তো এই যে গুরুত্বপূর্ণ দিকটা, এই গুরুত্বপূর্ণ দিকটা কিন্তু বেড়ে ওঠার সময়ের সাথে সাথে তৈরি হয়, সেটাও আমরা এই ধরনের পরীক্ষা পদ্ধতির জন্য নষ্ট করে দিয়েছি। তো তার ফলে আমাদের যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয়, আমাদের এই ইভ্যালুয়েশন মেথডের মধ্যে একটা হোলিস্টিক ব্যাপার কি করে আনা যায়, যেটা চ্যালেঞ্জ হচ্ছে পপুলেশন। যেটা ছোট একটা ক্লাস যদি থাকে,
আপনি 10 জন 20 জনের উপরে করতে পারেন, কিন্তু বহুজন হলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সুতরাং এটা ইন প্রিন্সিপাল, আমি অত বড় শিক্ষাবিদ নই, দেশে অনেক বড় বড় শিক্ষাবিদ আছেন, তারা এটা বিলকুল বোঝেন, কিন্তু এটাকে বাস্তবে আনার জন্য কি করতে হবে এটা এই উত্তর কারোর কাছে নেই। একদমই